আচ্ছা, আজকে আমরা পড়ব কিটোন বডি মেটাবলিজম। আমরা যখন বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড পড়েছিলাম তখন দেখেছিলাম কি ফ্যাটি অ্যাসিড থেকে কি ধরে এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যাসটাইল কোয়ে, তাই না? তাহলে এই অ্যাসটাইল কোয়ে থেকে আবার কি তৈরি হয়? অ্যাসটাইল কোয়ে তো এটা মানে সাইট্রিক অ্যাসিড সাইকেলে এটা তো অক্সিডেশন হতেই পারে, এছাড়া এগুলো থেকে কোলেস্টেরল তৈরি হতে পারে, কিটোন বডি তৈরি হতে পারে, হ্যাঁ, আবার ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে। তো আজকে আমরা পড়বো কিটোন বডি কিভাবে তৈরি হয়, আর কিটোন বডি কেন তৈরি হয়, কিটোন বডি কিভাবে ইউজড হয়, ঠিক আছে? আর একটা মেডিকেল কন্ডিশন পড়বো, সেটার নাম হচ্ছে কিটোসিস, ঠিক আছে? এই কন্ডিশনটা সম্পর্কে পড়বো। তাহলে কিটোন বডিটা কি? এই যে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, তাই না? অ্যাসিটাইল কোয়েটা নরমালি কি হয়, সাইট্রিক অ্যাসিড সাইকেলে অক্সিডেশন হয়, হয়ে এনার্জি তৈরি করে। তাহলে এই যদি এই অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে নরমাল পাথওয়ে, যদি এই অ্যাসিটাইল কোয়ে এক্সেস হয়ে যায় তখন কি হয়, আমাদের বডি সেটাকে কি করে, কিটোন বডিতে মানে কিটোন বডি তৈরি করে ফেলে। কিটোন বডিটা এটা হচ্ছে যে, তাহলে যখন ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউনে যে অ্যাসিটাইল কোয়ে যদি এক্সেসিভ অ্যামাউন্টে তৈরি হয়, যেটা টিসিএস সাইকেল রান করতে পারে না, তাই না? প্রতিটা সাইকেল রান করার একটা ক্যাপাসিটি আছে, সেটার জন্য এনজাইম লাগবে, সাবস্ট্রেট গুলো লাগবে। যখন এই ক্যাপাসিটিটা এক্সিড করে যায় তখন এটা কি করে, এই অ্যাসিটাইল কোয়ে দিয়ে কিটোন বডি তৈরি হয়। তিনটা কিটোন বডি আছে, এটা এগুলোর নাম হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটোঅ্যাসিটেট আর বিটা হাইড্রক্সি বিউটাইরেট। হ্যাঁ, এর মধ্যে অ্যাসিটোঅ্যাসিটেট এবং বিটা হাইড্রক্সি বিউটাইরেট এটা হচ্ছে কিটোন বডি হিসেবে আরো কাজ করতে পারে, ইউটিলাইজড হতে পারে, এনার্জি তৈরি করতে পারে। আর অ্যাসিটোন যেটা, সেটা হচ্ছে একটা সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। এটা যদিও কিটোন বডি, কিন্তু এটা এরপরে আর কোনো কাজে লাগে না, এটা আমাদের এক্সপায়ার্ড এয়ারের সাথে লাং দিয়ে এটা বের হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন আমাদের নিঃশ্বাসের সাথে বের হয়ে যায় এই অ্যাসিটোনটা, ভোলাটাইল সাবস্টেন্স, হ্যাঁ, এই অ্যাসিটোনটা। আচ্ছা, তাহলে এই যে তিনটা আমরা কিটোন বডি বলছি, তিনটা কিটোন বডি কিন্তু একটা থেকে আরেকটা আবার ইন্টারচেঞ্জ হতে পারে। যেমন অ্যাসিটোঅ্যাসিটেট, এটা কি হবে, স্পন্টেনিয়াসলি ডিকার্বক্সিলেশন প্রসেসে, এই যে এখানে একটা কার্বক্সিল গ্রুপ থাকে, তাই না, এই কার্বক্সিল গ্রুপটা রিমুভড হবে, স্পন্টেনিয়াসলি এটা অ্যাসিটোন তৈরি করতে পারে। আর একটা কি হবে, এই অ্যাসিটোঅ্যাসিটেট থেকে আবার বিটা হাইড্রক্সি বিউটারেট অথবা 3 হাইড্রক্সি বিউটারেট তৈরি হতে পারে। হ্যাঁ, এখানে একটা NADH এখানে ইউজড হবে, আর এখানে যে এনজাইম লাগবে সেটা হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটাইরেট ডিহাইড্রোজিনেস অথবা 3 হাইড্রক্সি বিউটাইরেট ডিহাইড্রোজিনেস। এখানে কেন আমরা বিটা অথবা 3 বলছি, এখানে স্ট্রাকচারটা খেয়াল করো, এটা হচ্ছে কার্বক্সিল কার্বন, 1 নাম্বার কার্বন, এরপরে এটা হাইড্রোকার্বন চেইন, তাই না? তাহলে হাইড্রোকার্বন চেইনে আমরা যদি কার্বক্সিল কার্বন থেকে নাম্বারিং করি, নাম্বার 1 কার্বন হচ্ছে কার্বক্সিল কার্বন, এটা নাম্বার 2, এরপরে 3, থার্ড কার্বনের সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। হ্যাঁ, আর যদি আমরা আলফা বিটা এইভাবে যদি নাম্বারিং করি, তাহলে কার্বক্সিল কার্বনের পরে যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন, এরপরে একটা বিটা কার্বন, ঠিক আছে? তাহলে এই জন্য বিটা কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ আছে, তাহলে এই জন্য এই কম্পাউন্ডটাকে আমরা বিটা হাইড্রোক্সি বিউটাইরেটও বলি অথবা 3 হাইড্রোক্সি বিউটাইরেট বলি। আচ্ছা, তাহলে এই যে কিটোন বডি, এটা কি শুধু একটা বাই প্রোডাক্ট, যে অ্যাসিটাইল কোয়ে বেশি হলো আমরা কিটোন বডি তৈরি করলাম, এটাকে এরকমই না, এটার কোনো কাজেও লাগে? অবশ্যই কিটোন বডি কিন্তু আমাদের কাজেও লাগে। এটা হচ্ছে গ্লুকোজ, আমরা জানি যে আমাদের মেইন এনার্জি সোর্স হিসেবে কাজ করে গ্লুকোজ। তাহলে যদি কারো গ্লুকোজ কোনো কারণে সেলে গ্লুকোজ না থাকে, হয়তো কেউ গ্লুকোজ খাচ্ছে না অথবা সেল গ্লুকোজটা ইউজ করতে পারছে না, তখন এই কিটোন বডিটা একটা অল্টারনেট এনার্জি সোর্স হিসেবে কাজ করে, ঠিক আছে? কারণ সেল নিজস্ব মেটাবলিক অ্যাক্টিভিটি চালানোর জন্য প্রতিটা মুহূর্তে তার এনার্জি লাগবেই। সেলগুলো, আমরা ঘুমিয়ে থাকলেও সেলগুলো বসে থাকে না, তাই না? আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভ থাকে, রেসপিরেশন চলে, তারপরে কার্ডিয়াক অ্যাক্টিভিটি চলে, তাই না? তারপরে মেটাবলিজম, অন্যান্য ব্রেইন অ্যাক্টিভ থাকে। তাহলে এই সবগুলোর জন্য কিন্তু এনার্জি লাগবে। তাহলে এই এনার্জিটা কোত্থেকে পায়? যদি গ্লুকোজ না থাকে তখন আমাদের বডি কিটোন বডিকে ইউজ করে এই এনার্জি সোর্স হিসেবে। আচ্ছা, তাহলে গ্লুকোজের অল্টারনেটিভ হিসেবে ইউজ হয়, অথবা আমাদের বডিতে গ্লুকোজ আছে, এক নাম্বার হচ্ছে যদি কেউ না খেয়ে থাকে, হ্যাঁ, তাহলে কি তার সে হচ্ছে গ্লুকোজ পাচ্ছে না, স্টারভেশনে আছে, তখন আমাদের বডি কিটোন বডিকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারে, আমাদের ব্রেইন এটাকে ইউজ করতে পারে। আরবিসি তো ইয়ে না, মাইটোকন্ড্রিয়া এটা ইউজ করতে পারবে না, কিন্তু ব্রেইন ইউজ করতে পারবে।
কিডনি ইউজ করতে পারবে, আমাদের ইন্টেস্টাইনাল মিউকোসা ইউজ করতে পারবে, স্কেলিটাল মাসল ইউজ করতে পারবে। হ্যাঁ, যদি গ্লুকোজ নাও থাকে তাহলে আমাদের হোল বডি এটাকে মোটামুটি পুরো বডি সব সেলে এটাকে ইউজ করতে পারবে কিটোন বডিকে। আবার এখন এমনও কন্ডিশন হতে পারে গ্লুকোজ আছে, হ্যাঁ, কিন্তু ডায়াবেটিস, কারো হচ্ছে সিভিয়ার ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিন নাই তার। ইনসুলিন যদি না থাকে তাহলে এই গ্লুকোজটা কিন্তু সেলের ভিতরে ঠিকমতো ঢুকতে পারবে না। সেলের ভিতরে যদি গ্লুকোজ না যায়, সেল কিভাবে গ্লুকোজকে ইউজ করবে, তাই না, এনার্জি সোর্স হিসেবে। তখন কি করবে, তখন এই কিটোন বডিকে ইউজ করতে পারে সেল। আরেকটা কি ব্রেইনের জন্য, যখন লম্বা সময় স্টারভেশনে থাকে, অন্য সব অর্গানও যদি আমরা যদি একদম নড়াচড়া করে চুপচাপ শুয়ে থাকি, তারপরেও কি আমাদের ভিতরে কিছু কিছু অর্গান চালু রাখতে হবে, ব্রেইন ফাংশন চালু রাখতে হবে, কিডনি ফাংশন চালু রাখতে হবে। এই ব্রেইন কিডনি ফাংশন চলবে কিন্তু কিটোন বডির উপরে। ব্রেইন যেহেতু অল্টারনেটস, গ্লুকোজের একটা অল্টারনেট হতে পারে কি ফ্যাটি অ্যাসিড, ব্রেইন তো ফ্যাটি অ্যাসিড কেউ ইউজ করতে পারে না, তাহলে ব্রেইন তখন কিটোন বডিকে ইউজ করবে এনার্জি সোর্স হিসেবে। আরো একটা সুবিধা কি কিটোন বডির, এটা একটা ওয়াটার সলিউবল। যেমন ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে কি লিপিড সলিউবল, এটা যদি কোনো এক জায়গায় ট্রান্সপোর্ট হতে হয় তাহলে কি একটা ভেহিকেল লাগবে, হয় অ্যালবুমিনকে লাগবে সাথে, অথবা কি একটা ফ্যাট সলিউবল মিডিয়া লাগবে। কিন্তু কিটোন বডির ক্ষেত্রে এরকম কিছু লাগে না, এটা ওয়াটার সলিউবল, যেখানে ব্লাড যাবে সেখানেই সে কিটোন বডিটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবে। এটা হচ্ছে একটা বড় সুবিধা। আচ্ছা, তাহলে এই কিটোন বডিটা তৈরি হচ্ছে কোথায়? কিটোন বডির সিনথেসিস আর প্রসেসকে আমরা বলি কিটোজেনেসিস। জেনেসিস মানে ফরমেশন, হ্যাঁ, আর লাইসিস মানে ব্রেকডাউন। তাহলে কিটোজেনেসিস হচ্ছে কিটোন বডির ফরমেশন হওয়ার প্রসেস, এবং এই ফরমেশনটা শুধুমাত্র লিভারে হবে। তাহলে কিটোজেনেসিস প্রসেসটা হবে শুধু লিভারে, আর কিটোলাইসিস যেটা কিটোন বডি ব্রেকডাউন, সেটা হচ্ছে লিভার ছাড়া অন্য টিস্যুতে হবে, এক্সট্রা হেপাটিক টিস্যু। ঠিক আছে, সিনথেসিস হচ্ছে লিভারে, আর ব্রেকডাউন হচ্ছে লিভার ছাড়া অন্য অর্গানে। স্যালিয়েন্ট ফিচার কি, এটা কিটোজেনেসিস এই প্রসেসটাকে সাবস্ট্রেট হিসেবে ইউজ করবে অ্যাসিটাইল কোয়েকে, প্রোডাক্ট হবে কি কিটোন বডি, মাইটোকন্ড্রিয়াতে হবে, এবং সাইট হচ্ছে লিভার। তাহলে শুধুমাত্র লিভারে হবে এবং লিভারের মাইটোকন্ড্রিয়াতে এই কিটোজেনেসিস প্রসেসটা হবে, এবং অবশ্যই এটা একটা অ্যানাবলিক প্রসেস, হ্যাঁ, যেহেতু সিনথেসিস হচ্ছে এখানে। তাহলে স্টেপসটা কি, স্টেপ 1, হ্যাঁ, স্টেপস অফ কিটোজেনেসিস, প্রথমে কি হবে, এখানে অ্যাসিটাইল কোয়ে লাগবে, 3টা অ্যাসিটাইল কোয়ে লাগে, হ্যাঁ। তার প্রথমে 2টা অ্যাসিটাইল কোয়ে, 2টা অ্যাসিটাইল কোয়ে একসাথে হয়ে তৈরি হবে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে, এখানে একটা কোয়ে রিমুভড হবে, হ্যাঁ। এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে থায়োলেজ। তোমরা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড যখন আমরা পড়েছি তখন দেখেছি কি এই যে থায়োলেজ এনজাইমটা কি লাস্টের স্টেপে এটা কাজ করেছিল, ওই একই এনজাইম এখানে কাজ করবে। তাহলে থায়োলেজ দিয়ে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। এরপরের স্টেপে কি আরো একটা অ্যাসিটাইল কোয়ে এখানে অ্যাড হবে, আরো একটা অ্যাসিটাইল কোয়ে অ্যাড হয়ে এখানে তৈরি হবে কি এইচএমজি কোয়ে, বা হাইড্রক্সি 3 হাইড্রক্সি 3 মেথাইল গ্লুটারাইল কোয়ে। ঠিক আছে, সংক্ষেপে আমরা বলি এইচএমজি কোয়ে। এই যে 3 বললাম, 3 বদলে অনেক সময় অনেক বইতে লেখা দেখবে বিটা, বিটা হাইড্রক্সি বিটা মিথাইল গ্লুটারাইল কোয়ে, হ্যাঁ, একই ওই যে কার্বন অ্যাটমের নাম্বারিং এর উপর ডিপেন্ড করে 3 অথবা বিটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এইচএমজি কোয়ে আমরা এখানে বলি সংক্ষেপে, এবং এটার এনজাইম হচ্ছে এইচএমজি কোয়ে সিনথেটেজ, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট এনজাইম। তাহলে এই যে এইচএমজি কোয়ে এটা তৈরি হলো, আমরা যখন কোলেস্টেরল মেটাবলিজম পড়বো, কোলেস্টেরল বায়োসিনথেসিস, তখনও দেখবো এই স্টেপ 3টা একই, এইচএমজি কোয়ে পর্যন্ত কোলেস্টেরলও তৈরি হচ্ছে, হ্যাঁ। তাহলে এই এইচএমজি কোয়ে যে তৈরি হলো এটা হচ্ছে আচ্ছা, এইচএমজি কোয়ে যেটা তৈরি হচ্ছে এটাই আমরা যখন কোলেস্টেরল যখন তৈরি হবে সেই প্রসেসটা হবে সাইটোসলে। ঠিক আছে, আর এখানে এইচএমজি কোয়ে তৈরি হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়াতে। তো জাস্ট একই এনজাইম থাকবে কিন্তু এনজাইমের লোকেশন গুলো আলাদা থাকবে। ওটা সাইটোসলে এই প্রসেসটা হবে, আর এই প্রসেসটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। যাই হোক, এইচএমজি কোয়ে যখন তৈরি হলো এটা থেকে একটা অ্যাসিটাইল কোয়ে রিমুভ হবে হয়ে অ্যাসিটো অ্যাসিটেট তৈরি হবে। তাহলে এই অ্যাসিটো অ্যাসিটেট এটা একটা কিটোন বডি, আর একটা অ্যাসিটো অ্যাসিড যখন তৈরি হবে এটা থেকে তো অন্য কিটোন বডি সরাসরি ইন্টারকনভার্সন হবে, হ্যাঁ। এখান থেকে ডিকার্বক্সিলেশন প্রসেসে অ্যাসিটোন তৈরি হতে পারে, অথবা বিটা হাইড্রক্সি বিউটারেট ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে এটা বিটা হাইড্রক্সি বিউটারেট তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিটোজেনেসিসের স্টেজ বা সিনথেসিস অফ কিটোন বডি, এটা পেলাম আমরা।
আচ্ছা, এখন আসো এটা কিভাবে রেগুলেশন হয়। কিটোজেনেসিস কি হতেই থাকবে বা কখন এটা বেশি হবে কখন এটা কম হবে, এটা কয়েকটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এই যে আমরা কিটোন বডিগুলো পেলাম, এটা কোত্থেকে পেলাম? অ্যাস্টাইল কোয়ে থেকে পেয়েছি, তাই না? আর অ্যাস্টাইল কোয়েটা আমরা কোত্থেকে পেয়েছি? এটা কিন্তু আমরা পেয়েছি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন থেকে, যে আমরা অ্যাস্টাইল কোয়ে মেইনলি, হ্যাঁ, অ্যাস্টাইল কোয়ে পেয়েছি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন থেকে। তাহলে ফ্যাটি অ্যাসিডটা তাহলে কোত্থেকে এসেছে? এটা এসেছে অ্যাডিপোজ টিস্যু থেকে, লাইপোলাইসিসে। তাহলে আমরা যে ডায়েটে আমরা যে ট্রাইঅ্যাসিল গ্লিসারল খাই অথবা আমাদের অ্যাডিপোজ টিস্যুতে যে ফ্যাটি অ্যাসিড ফ্যাটগুলো জমা থাকে, এটাগুলো সব কি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হিসেবে জমা থাকে। নামটা থেকে আমরা বুঝতে পারছি কি গ্লিসারলের সাথে, গ্লিসারল একটা অ্যালকোহল, গ্লিসারলের সাথে ট্রাইঅ্যাসাইল থাকে, অ্যাসাইল হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে 3টা ফ্যাটি অ্যাসিড থাকবে একটা গ্লিসারলের সাথে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে লাইপোলাইসিস হয়ে এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা রিলিজড হবে, ব্লাডে চলে আসবে। তাহলে যদি আমি রেগুলেট করতে চাই তাহলে এখানে আমাকে লাইপোলাইসিসটাকে রেগুলেট করতে হবে। লাইপোলাইসিস রেগুলেট করতে হলে এখানে যে অ্যাডিপোজ টিস্যুতে যে এনজাইমটাই লাইপোলাইসিস করে, তারটা সেই এনজাইমের নাম হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ। হ্যাঁ, হরমোন সেনসিটিভ লাইপেজ এই এনজাইমটাকে ইনহিবিট করে রাখে। ইন জেনারেলি এটাকে ইনহিবিট করে রাখে ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিনটা। আর গ্লুকাগন পেপিনেফ্রিন স্টিমুলেট করে। তাহলে নর্মাল যখন নর্মাল কন্ডিশনে ইনসুলিন ইনহিবিট করে রাখে। যদি কখনো ইনসুলিন ল্যাক হয়, তাই না, হয়তো এটা আমরা যখন আমরা না খেয়ে থাকি তখন তো ইনসুলিনের প্রয়োজন নাই, ইনসুলিন তখন নাই, অথবা কারো যদি ডায়াবেটিস মেলাটাস হয় তাহলে ইনসুলিন ল্যাক আছে তার, হ্যাঁ, তখন কি হবে? লাইপোলাইসিসটা বেশি হবে। আর যখন আমরা খেয়েছি, খাওয়ার পরে কি হবে? আমাদের গ্লুকোজ লেভেল হাই থাকবে, তখন কি ইনসুলিন আমাদের ব্লাডে অনেক বেশি থাকবে গ্লুকোজটাকে মেটাবলিজমের জন্য, কাজে তখন লাইপোলাইসিসটা হবে না বা খুব কম হবে। তাহলে এই যে তখন লাইপোলাইসিস প্রসেসে তাহলে ইনসুলিন বা গ্লুকাগন এই লেভেলটাকে আমরা রেগুলেট করবো। পরে ফ্রি ফ্যাটি অ্যাসিড পেলাম, এটা ব্লাডে আসলো, ব্লাড দিয়ে ক্যারি করে কি আমাদের লিভারে গেল, যেখানে মেটাবলিজম হবে। হ্যাঁ, তাহলে অন্য জায়গাতেও ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হবে, কিন্তু আমরা লিভার কেন হিসাব করছি? কারণ কিটোন বডি সিনথেসিস হচ্ছে লিভারে। তাহলে লিভারে যখন বিটা অক্সিডেশন হবে, সেখানে কি আর একটা 2 নাম্বার গেট ওয়ে, সেটা কি? সেটা হচ্ছে ওই যে অ্যাসাইল কোয়ে তৈরি হলো ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে, এটা কি হবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকতে হবে। ঢুকতে হলে কি হবে? কার্নিটিন পামিটয়েল ট্রান্সফারেজ 1, সিপিটি 1 একটা এনজাইম লাগবে। তাহলে এই এনজাইমটা কখন আমাদের অ্যাক্টিভ থাকবে মাইটোকন্ড্রিয়াতে, কখন বেশি বেশি করে এই ফ্যাটি অ্যাসিড কোয়েকে এন্ট্রি দিবে? যখন নরমালি যদি একজন পার্সন ফেড স্টেটে থাকে, সে এখন খেয়েছে, তাহলে তখন কি হবে? তার গ্লুকোজ পর্যাপ্ত পরিমাণে আছে, এনার্জি পাচ্ছে, তখন কি হবে? আমাদের বডি কি করবে? ফ্যাটি অ্যাসিডটাকে কি করবে? ট্রাইএসিল গ্লিসারল তৈরি করে ফেলবে লিভার, হ্যাঁ, টিএজি তৈরি করবে। টিএজিটা তখন আমরা যখন এরপরে লাইপোপ্রোটিন করবো তখন আমরা জানবো, তখন এই টিএজিটা কি হবে? ভিএলডিএল, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিনে ইনকর্পোরেটেড হয়ে ব্লাডে যাবে, অথবা ফসফোলিপিড তৈরি করবে। মানে যে কোনো আমাদের বডির প্রয়োজনীয় অন্য জিনিস তৈরি করবে। যখন এটা স্টারভেশনে থাকবে, ঠিক আছে, তাহলে ফেড স্টেটে তাহলে সিপিটিটা ভালো কাজ করছে না, তখন তাহলে বেশি বিটা অক্সিডেশন হবে না। যখন আমাদের বডি স্টারভেশনে থাকবে, তখন এই সিপিটি এই ওয়ান এই গেটওয়েটা খুলে যাবে, মানে বেশি বেশি মাইটোকন্ড্রিয়ার ভিতরে ফ্যাটি অ্যাসিড ঢুকবে, যার ফলে বিটা অক্সিডেশন হবে। তাহলে বিটা অক্সিডেশন যখন বেশি হবে, তখন আবার কি এই অ্যাস্টাইল কোয়ে তৈরি হচ্ছে বেশি। কারণ অ্যাস্টাইল কোয়ে তৈরি হওয়ার পরে আরো একটা লেভেল আছে রেগুলেশনের, সেটা কি? নর্মালি অ্যাস্টাইল কোয়ে কি সাইট্রিক অ্যাসিড সাইকেল অক্সিডেশন হবে। এই অক্সিডেশনের জন্য কি লাগে? সাইট্রিক অ্যাসিড সাইকেলের প্রথম স্টেপটা কি? অ্যাস্টাইল কোয়ের সাথে অক্সালো অ্যাসিটেট, এই দুটো কম্বাইন করে তৈরি করে সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট তৈরি করে। তাহলে অক্সালো অ্যাসিটেটের পর্যাপ্ত সাপ্লাই লাগবে। তাহলে যদি অক্সালো অ্যাসিটেটের পর্যাপ্ত সাপ্লাই না থাকে, অথবা এই কোনো কারণে এই সাইট্রিক অ্যাসিড সাইকেলটা রান করতে পারছে না, অথবা যতটুকু ক্যাপাসিটি ছিল একটা লিভার সেলের, সেই ক্যাপাসিটি এক্সিড করে যাবে, তারপরেও অ্যাসিটাইল কোয়ে থাকবে, তখন কি হবে? এই অ্যাসিটাইল কোয়ে তখন কিটোন বডি তৈরি করবে, কিটোজেনেসিস প্রসেস চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে কিটোন বডি রেগুলেশন। এই 3টা স্টেপে কিটোন বডি সিনথেসিসটা রেগুলেটেড হতে পারে। তো কিটোন বডি তো তৈরি হলো, এখন তাহলে কি হবে? এখন ইউটিলাইজেশন হবে, অথবা আমাদের বডি থেকে এক্সক্রিশন হয়ে যাবে। যদি ইউটিলাইজড হয় কোথায় হবে? এটা এক্সট্রা হেপাটিক টিস্যুতে হবে, বিশেষ করে স্কেলিটাল মাসল ব্রেইন, অন্য টিস্যুতেও হবে, যেমন বললাম ইন্টেস্টাইনে হবে,
অথবা আমাদের কিডনিতে হবে, হ্যাঁ, যে কোনো টিস্যুতে হতে পারে, লিভার ছাড়া। আর যে টিস্যুতে মাইটোকন্ড্রিয়া নাই সেখানে ইউটিলাইজ হতে পারবে না, ঠিক আছে? যেমন এই জন্য আরবিসিতে কিটোলাইসিস হয় না, ঠিক আছে? আরবিসি কিটোন বডিকে ইউজ করতে পারবে না। আর এক্সেস যে কিটোন বডি থাকে সেটা আমাদের বডি থেকে এক্সক্রিশন হবে, কিডনি দিয়ে হতে পারে অথবা লাং দিয়ে হবে। অ্যাসিডনটা লাং দিয়ে হবে, বাকিগুলো রেনাল সিস্টেম দিয়ে এক্সক্রিশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে কিটোন বডি, এই যে ইউটিলাইজেশন হচ্ছে এই প্রসেসটাকে বলা হয় কিটোলাইসিস, হ্যাঁ? তাহলে ব্রেকডাউন অফ কিটোন বডি ইজ কল্ড কিটোলাইসিস। এই কিটোলাইসিস প্রসেসটা লিভারে হবে না, কারণ থায়োফোরেজ নামে একটা এনজাইম যেটা কিটোন বডি ইউটিলাইজেশনের জন্য লাগবে, হ্যাঁ, এই থায়োফোরেজ এনজাইমটার একটা নাম কি হচ্ছে কোয়ে ট্রান্সফারেজ। এই এনজাইমটা লিভারে অ্যাবসেন্ট থাকে, এই জন্য লিভার কিটোলাইসিস করতে পারে না, কিন্তু কিটোজেনেসিস হবে শুধুমাত্র লিভারে। আচ্ছা, আর এক্সট্রা হেপাটিক টিস্যুতে তো কিটোন বডি ইউটিলাইজেশন হবেই, এবং এখানে কিটোন বডি একটা ফুয়েল হিসেবে কাজ করে, এখান থেকে আমরা আবার আমাদের বডি এনার্জি তৈরি করতে পারে। সামারিটা কি তাহলে? এই কিটোলাইসিস প্রসেসের সাবস্ট্রেট কিটোন বডি, অ্যাস্টাইল কোয়ে প্রোডাক্ট মাইটোকন্ড্রিয়াতে হবে এবং এক্সট্রা হেপাটিক টিস্যুতে হবে। আর এই প্রসেসটা হচ্ছে ক্যাটাবলিক প্রসেস। আচ্ছা, এখন স্টেপসে আসুন। তাহলে স্টেপসে কি? কিটোন বডি হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটাইরেট, এটা অথবা অ্যাসিটোঅ্যাসিটেট, তাই না? এই দুটো হচ্ছে কিটোন বডির সাবস্ট্রেট হিসেবে কাজ করছে। আর অ্যাসিটোনটা আমরা বলেছি ওটা একটা সাইড প্রোডাক্ট হিসেবে থাকে, অ্যাকচুয়ালি ওটা ইউটিলাইজড হতে পারে না, ওটা আমাদের লাং দিয়ে এক্সক্রিশন হয়ে যায়, আমরা এক্সপায়ার্ড ইয়ারে ওটা মানে ওটা ইভাপোরেট হয়ে যায়। তাহলে অ্যাসিটোঅ্যাসিটেট থেকে প্রথমে তৈরি হবে কি অ্যাসিটোঅ্যাসিটাইল কোয়ে। এই একটা কোয়ে, এই কোয়েটা সাপ্লাই করবে হচ্ছে সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়েটা কোথা থেকে আসে? এটা টিসিএ সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলের একটা মানে ওখানকার একটা সাবস্ট্রেট হচ্ছে সাকসিনাইল কোয়ে। তাহলে এটা হচ্ছে কোয়ে সাপ্লাই দিবে, এখানে যে এনজাইম কাজ করবে সেটার নাম হচ্ছে কোয়ে ট্রান্সফারেজ। এই এনজাইমটাই লিভারে থাকে না, হ্যাঁ, লিভারে এই এনজাইমটা অ্যাবসেন্ট, এর জন্য লিভারে কিটোলাইসিস হয় না। তাহলে অ্যাসিটোঅ্যাসিটাইল কোয়ে পেলাম, আরো একটা কোয়ে কে দিবে, কোয়ে আসবে, এবং এখানে যে এনজাইম কাজ করবে সেটা হচ্ছে থায়োলেজ, হ্যাঁ, জাস্ট লাইক এর আগে আমরা কিটোজেনেসিসেও এটা দেখেছি থায়োলেজ, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডেও থায়োলেজ এনজাইমটা দেখেছি, হ্যাঁ, এখানেও এই একই এনজাইম কাজ করবে করে। তাহলে দুইটা কোয়ে আমরা পেয়ে গেলাম এবং দুইটা অ্যাসিটাইল কোয়ে এখানে তৈরি হলো। এখন এই অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলে অক্সিডেশন হয়ে সেখান থেকে এনার্জি দিবে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে অ্যাসিটাইল কোয়েটা আমরা কোত্থেকে পাই? অ্যাসিটাইল কোয়ে আমরা পাচ্ছি ফ্যাটি অ্যাসিড থেকে তো আমরা পাই, আবার কি গ্লুকোজ যেটা খাই, গ্লুকোজ থেকেও কিন্তু অক্সিডেশনে পাইরুভেট হয়, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হয়। আমরা যে প্রোটিন খাই, কিছু প্রোটিন যেগুলো কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, সেগুলো থেকেও এই অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আবার এই কিটোন বডি থেকেও আমরা অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন আসো এই ছবিটাই হারপারে আছে, এটা 212 নম্বর পেজে আছে। এখানে বলা হয়েছে ফরমেশন, ইউটিলাইজেশন এন্ড এক্সক্রিশন অফ কিটোন বডিজ। হ্যাঁ, এখানে একসাথে সামারি হিসেবে এখানে এই ফিগারটা আছে, তোমরা বই খুলে এটা দেখতে পারো। এটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বই পড়তে সুবিধা হয়। এখানে দেখো এই যে অ্যাসিটাইল কোয়েটা গ্লুকোজ থেকে আমরা পেতে পারি, কিন্তু এখানে এই যে বোল্ড অ্যারো কি দিয়ে কিটোন বডির পাথওয়ে গুলো দেখানো হয়েছে, হ্যাঁ। আর ব্রেকডাউন পাথওয়ে হচ্ছে যে এই প্রসেসটা নরমালি চলে। তাহলে অ্যাসিটাইল কোয়েটা নরমালি টিসিএ সাইকেলে, সাইট্রিক অ্যাসিড সাইকেলে যাওয়ার কথা, এটা যখন এক্সেস হবে তখন কিটোন বডি ফর্ম করবে লিভারে, ব্লাডে, তারপরে কি লিভার থেকে ব্লাড দিয়ে এটা ক্যারি করবে, যেটা এটা ওয়াটার সলিউবল একটা কম্পাউন্ড, এটা ইজিলি ব্লাড দিয়ে ক্যারি হয়ে আমাদের হয় ইউরিন দিয়ে এক্সক্রিশন হবে অথবা লাং দিয়ে এক্সক্রিট হয়ে যাবে। আর এরপরে যদি এক্সেস থাকে সেটা তখন মেটাবলিজম হবে কিভাবে, আবার এক্সট্রা হেপাটিক টিস্যুতে গিয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, অ্যাসিটাইল কোয়েটা আবার সাইট্রিক অ্যাসিড সাইকেলে আমাদের কমপ্লিট অক্সিডেশন হবে, আচ্ছা। এবং এখানে কিটোলাইসিস প্রসেসটা, এটাও হারপারে আছে 213 নম্বর পেজে। এখানে দেখো কিটোলাইসিস প্রসেস, এখানে মাসলের ছবি দিয়েছে যাতে তোমাদের মনে থাকে। কিটোজেনেসিস হবে লিভারে এবং কিটোলাইসিস হবে এক্সট্রা হেপাটিক টিস্যুতে, স্কেলিটাল মাসল সবচেয়ে বেশি, এটার কথা এখানে বলা হয়েছে।
এটা ছবি দিয়েছি, হ্যাঁ, যাতে মনে থাকে এটা। তাহলে এখন আসো আমরা যে একটা মেডিকেল কন্ডিশন পড়বো বলছিলাম, সেটা হচ্ছে কিটোসিস। হ্যাঁ, কিটোসিস সম্পর্কে আমরা একটু পড়বো যে কিটোসিসটা কি, কি কারণে কিটোসিস হচ্ছে, আমরা কি ফাইন্ডিংস পাবো, হ্যাঁ, এবং কিভাবে এটা ম্যানেজমেন্ট করবো। যদিও ম্যানেজমেন্টটা এই লেভেলে পড়ার কথা না, জাস্ট একটা আউটলাইন আমরা পড়বো। তাহলে কিটোন বডি নরমালি আমাদের ব্লাডে যেটা থাকে সেটা হচ্ছে যে খুবই কম, 1 মিলিগ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড। হ্যাঁ, 1 মিলিগ্রামের মতো। এটা 3 পর্যন্ত আমরা নরমাল পড়বে, 3 মিলিগ্রাম পার জিএল। যখন এর চেয়ে বেশি হয়ে যায় সেই কন্ডিশনটাকে আমরা বলি কিটোনেমিয়া, ঠিক আছে। অথবা ইউরিন দিয়েও কিটোন বডি পাস করবে। ইউরিন দিয়ে যখন এক্সেস অ্যামাউন্টে পাস করে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় কিটোনিউরিয়া। তাহলে যে কন্ডিশন যখন আমরা কিটোনেমিয়াও থাকবে আর কিটোনিউরিয়াও থাকবে, এই দুইটা কন্ডিশন একসাথে আমরা বলি কিটোসিস। এই কন্ডিশনটাকে বলা হয় কিটোসিস, ঠিক আছে। তাহলে কিটোসিস কেন হয়? যদি কেউ প্রোলং স্টারভেশনে থাকে, একটু মনে করো আমরা বললাম যে কেন কিটোন বডি তৈরি হয়, সেই কন্ডিশনগুলো মনে করলে আমরা বুঝতে পারবো যে কিটোসিস কেন হয়। একটা কেউ যদি প্রোলং স্টারভেশনে থাকে তাহলে কি নরমাল এনার্জি তৈরি, মানে আমাদের বডি এনার্জি হিসেবে ইউজ করে কি, এনার্জি সোর্স হিসেবে ইউজ করে গ্লুকোজকে। তাহলে কেউ লম্বা সময় না খেয়ে আছে অথবা কার্বোহাইড্রেট খাচ্ছে না, হ্যাঁ, ওই যে কিটো ডায়েট বলে, তখন কি কার্বোহাইড্রেট সে খায় না, তখন কি হবে, তখন তার কার্বোহাইড্রেট ডিপ্রাইভেশন হলে তখন কি হবে, এনার্জি, তখন আমাদের বডি কোথা থেকে এনার্জি তৈরি করবে, তখন এই কিটোন বডি। আমাদের এই অ্যাস্টাইল কোয়ে যেগুলো তৈরি হচ্ছে, আমাদের সেল আর কি এই কার্বোহাইড্রেটকে ইউজ করতে পারছে না, তখন কিটোন বডি তৈরি হবে বেশি বেশি। এরপরে কি ডায়াবেটিস মেলাইটাস যখন হবে, তখন কি হবে, গ্লুকোজটা আমাদের পেরিফেরাল টিস্যুতে গ্লুকোজটা আপটেক হচ্ছে না। তাহলে পেরিফেরাল টিস্যু যখন নিজে গ্লুকোজ পাবে না, তখন কি হবে, তখন কিন্তু সে হচ্ছে কিটোন বডি তৈরি করবে বেশি বেশি, ঠিক আছে। এরপরে আরেকটা কি, যদি কেউ হাই ফ্যাট ফিট করে তাহলে কি এমনিতেই অ্যাস্টাইল কোয়ে তার প্রচুর তৈরি হচ্ছে, কাজেই তখন কিটোন বডি তৈরি হবে বেশি। অথবা পোস্ট অ্যাবজর্পটিভ স্টেজে, তার মানে কি, অ্যাবজর্পটিভ স্টেজ মানে যখন সে ফেড স্টেট যেটা বলা হয়, এটা হচ্ছে ফাস্টিং স্টেজে যদি কেউ সিভিয়ার এক্সারসাইজ করে তখন তার কিটোন বডি তৈরি হবে বেশি। তাহলে যে কোনো কন্ডিশনে আমরা যদি অ্যাস্টাইল কোয়ে বেশি পাই, সেই কন্ডিশনে কিটোন বডিটা তৈরি হচ্ছে বেশি। যেমন কার্বোহাইড্রেট নাই অথবা কার্বোহাইড্রেট সেলের ভেতরে নাই, তখন সেল কি করবে, ফ্যাটি অ্যাসিড থেকে এনার্জি নেওয়ার চেষ্টা করবে। যত ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হবে তত বেশি আমরা অ্যাস্টাইল কোয়ে পাচ্ছি। তাহলে এই যে আমরা বলেছি যে ডায়াবেটিস মেলাইটাস যখন আমাদের পেরিফেরাল টিস্যু গ্লুকোজকে ইউজ করতে পারছে না, হ্যাঁ, তখন কিটোন বডি বেশি তৈরি হতে পারে। দেখা যায় যে কিটোন বডি নরমাল যেখানে 3 মিলিগ্রাম পর্যন্ত থাকতে পারে, 3 মিলিগ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড, সেখানে ডায়াবেটিক, বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আনকন্ট্রোলড যদি থাকে, যেখানে ইনসুলিন আমাদের বডি প্রডিউস করতে পারে না, ইনসুলিন ল্যাকের জন্য যে ডায়াবেটিস মেলাইটাসটা হয়, তখন কি হবে, এই কিটোন বডিটা 90 মিলিগ্রাম এমনকি 100 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে কেন হবে, এটার মেকানিজমটা এখানে সংক্ষেপে এখানে বলেছি। দেখো, যদি ইনসুলিন, তাদের যেহেতু ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 1, তাহলে তাদের ইনসুলিন থাকবে না। আমাদের নর্মাল পার্সনের কি হয়, আমাদের প্যানক্রিয়াস ইনসুলিন, আমরা যখনই গ্লুকোজ খাই, কার্বোহাইড্রেট খাই, তখন সেই কার্বোহাইড্রেটটাকে ব্লাড একটা নির্দিষ্ট লেভেলে রাখতে চায়। তাহলে কি আমাদের কার্বোহাইড্রেট খেলাম, সেটা ডাইজেশন হলে অ্যাবসর্পশন হয়ে ব্লাডে গ্লুকোজ চলে গেল, সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াস সিগন্যাল চলে গেল, প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেশন করবে, ইনসুলিন এসে সেই গ্লুকোজ গুলোকে সব সেলের ভেতরে ঢুকিয়ে দিবে, ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মাল রাখবে। যাদের ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে, তাদের কি ইনসুলিনটা ল্যাক থাকে, ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে থাকে না অথবা একেবারেই থাকে না কারোর। তাহলে ইনসুলিন যখন ল্যাক হবে, এই কন্ডিশনটা তখন চলতে পারবে না, এই যে গ্লুকোজের কে সেলের ভিতরে পাচ্ছি না আমরা। আর একটা কি, তাদের হবে এপিনেফ্রিন এবং গ্লুকাগন হরমোন তখন বেশি থাকবে। তাহলে এই দুটো কন্ডিশন ফেভার করবে কি, এই যে লাইপোলাইসিস কে ফেভার করবে। এই যে হরমোন সেনসিটিভ লাইপেজ, ওটা তখন অ্যাক্টিভেটেড হবে, হয়ে লাইপোলাইসিস বেশি হবে। তাহলে কি ফ্রি ফ্যাটি অ্যাসিড প্লাস আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি পাচ্ছি। ফ্রি ফ্যাটি অ্যাসিড যখন বেশি হবে তখন কি হবে, ওই যে কন্ডিশন, তখন কি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হবে, অনেক বেশি অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, সেই অ্যাসিটাইল কোয়ে কি টিসিএ সাইকেলের যে নরমাল যে কন্ডিশন, নরমাল যে লিমিট, সেটাকে ক্রস করে যাবে, যার ফলে বেশি
অ্যাসিটাইল কোয়ে তৈরি হলে তখন আমাদের লিভার কিটোন বডি বেশি তৈরি করবে। কিটোন বডি যখন বেশি তৈরি হবে তখন এটা ব্লাডে বেশি চলে আসবে, যার ফলে কিটোনেমিয়া হচ্ছে। আর কিটোনিউরিয়া হচ্ছে। আবার কিটোন বডিগুলো একটা অ্যাসিড, দুটাতেই দেখেছো না কিটোন বডি অ্যাসিটন ছাড়া বাকি যে দুটো অ্যাসিটো অ্যাসিটেট আর বিটা হাইড্রক্সি বিউটারিন, দুটাতেই কি কার্বক্সিল গ্রুপ থাকে, তাহলে এটা একটা অ্যাসিড। আমাদের ব্লাডে যখন অ্যাসিড থাকবে তখন অ্যাসিডোসিস হবে। হ্যাঁ, এক্সেস অ্যাসিড থাকলে সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাসিডোসিস। হ্যাঁ, তাহলে এই জন্য এই কন্ডিশনকে বলছি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ঠিক আছে, ডায়াবেটিসের জন্য হচ্ছে কিটোন বডি এক্সেস প্রোডাকশন হচ্ছে এবং কিটোন বডিগুলো যেহেতু অ্যাসিডিক ইন নেচার সেজন্য কিটো অ্যাসিডোসিস হচ্ছে। আরেকটা কি, আমাদের ব্লাডে তখন কি হয়, গ্লুকোজ থাকে, যাদের ডায়াবেটিস মেলাইটাস তাই না, হাই গ্লুকোজ থাকবে। হাই গ্লুকোজ যখন থাকবে তখন কি হবে, ইউরিন দিয়ে গ্লুকোজ বেশি যাবে। ইউরিন দিয়ে যখন গ্লুকোজ আর কিটোন বডি বের হবে, একা একা বের হবে না, সঙ্গে সঙ্গে ওয়াটার নিয়ে বের হবে। তাহলে ওয়াটার আমাদের বডি তখন ডিহাইড্রেশন হবে। হ্যাঁ, আমাদের যখন ডিহাইড্রেশন হবে ব্লাড ভলিউম কমে যাবে, তখন কি যে কিটোন বডিগুলো ছিল তার কনসেন্ট্রেশনও কিন্তু আরো বেশি বেড়ে যাবে, নর্মাল যে কনসেন্ট্রেশন হওয়ার কথা আরো বেশি বেড়ে যাচ্ছে। তাহলে কিটোনেমিয়া কিন্তু আরো সিভিয়ার হবে। ইউরিন দিয়ে বেশি কিটোন বডি যাচ্ছে, কিটোনিউরিয়া। এই যে কিটোন বডি বেশি তৈরি হচ্ছে, আমাদের এক্সপায়ার্ড ইয়ারে দিয়ে অ্যাসিটনটা বের হয়ে যাচ্ছে, এই অ্যাসিটন ব্রেথ বা একটা ফ্রুটি অর্ডার পাওয়া যাবে। হ্যাঁ, যাদের ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস আছে তাদের নিঃশ্বাসে হ্যাঁ একটা ফ্রুটি অর্ডার পাওয়া যাবে, একটা ফলের একটা মিষ্টি টাইপের একটা গন্ধ পাওয়া যায়। মেটাবলিক অ্যাসিডোসিস হবে, হাইপারক্যালেমিয়া হবে। ঠিক আছে, এবং আমরা যদি তার প্লাজমাতে যদি কিটোন বডি মেজার করি তাহলে দেখবো বিটা হাইড্রক্সি বিউটারেট বেশি পাচ্ছি। ইউরিনে কিটোন বডি পাওয়া যাবে। ইউরিনে যে কিটোন বডি পাওয়ার যে টেস্ট সেটা হচ্ছে রথেরাস টেস্ট করা হয়, তোমরা হয়তো প্র্যাকটিক্যালে করবে। হ্যাঁ, রথেরাস টেস্ট দিয়ে কিটোন বডি ডিটেক্ট করা হয়, ইউরিনে কিটোন বডি আছে কিনা। হ্যাঁ, এইটা। তাহলে এখন আসো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে যে এক নাম্বার কি, আমাদের টিস্যুতে গ্লুকোজ দিতে হবে যাতে কিটোন বডি আর বেশি তৈরি না হয়। গ্লুকোজ যদি পায় তখন কিন্তু গ্লুকোজকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করবে, ফ্যাটি অ্যাসিডের দিকে তখন আর যাবে না আমাদের সেলটা। তাহলে যদি কেউ স্টারভেশনে থাকে তাহলে তাকে কার্বোহাইড্রেট খেতে বলতে হবে, যে অনেক কিটো ডায়েট করেছে এখন একটু কার্বোহাইড্রেট খাও যতটুকু অ্যামাউন্ট দরকার। ডায়াবেটিস মেলাইটাস যদি হয় তার তো ইনসুলিন নাই, তখন তাকে গ্লুকোজের সাথে ইনসুলিনটাও দিতে হবে। ঠিক আছে, আর একটা কি, অ্যাসিড বেস ডিসঅর্ডার এবং ইলেকট্রোলাইট যেটা ডিসঅর্ডার ছিল সেটাকে কারেক্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মূল ম্যানেজমেন্টের মূল কথা। তোমরা যদি পরেরটা যদি এখনো হয়তো পরেরটা জানার মতো কন্ডিশনে আসা নাই, আমরা যখন অ্যাসিডোসিস অ্যালকালোসিস পড়বো এটা বুঝবে, কিন্তু প্রথমটা এখনই জেনে রাখো যে স্টারভেশনে থাকলে আমাদের তার কার্বোহাইড্রেট দিব, যদি ডায়াবেটিস মেলাইটাস হয় তখন তাকে কি কার্বোহাইড্রেট দিব, তার সাথে ইনসুলিনও দিতে হবে, গ্লুকোজ এবং ইনসুলিন দিব। হ্যাঁ, যাতে সেল তার সঙ্গে সঙ্গে গ্লুকোজ সেলের ভেতরে গ্লুকোজ ঢুকে যায়। হ্যাঁ, এবং কন্ডিশনটাকে ওভারকাম করে। তাহলে আজকে আমরা কিটোন বডি সম্পর্কে, কিটোন বডি মেটাবলিজম সম্পর্কে পড়লাম, কিটোজেনেসিস পড়েছি, কিটোন বডির সিগনিফিকেন্সটা কি সেটা পড়লাম, কিটোন বডি যে তৈরি হলে এটা কি কাজে আমরা ব্যবহার করব, কেন আমাদের এটা দরকার, তারপরে কিটোলাইসিস কিভাবে হয়, আমাদের সেল কিভাবে কিটোন বডিকে ইউজ করে, এবং যদি অ্যাবনর্মাল কন্ডিশন হয় যেটা কিটোসিস এক্সেস কিটোন বডি হয়, মানে কিটোন বডি প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনটা কেন হয় এবং কিভাবে আমরা সেটা মিনিমাইজ করতে পারি। তাহলে আজকের ক্লাস এতটুকু।